ডিসেম্বরের মধ্যে অনুমোদন পাচ্ছে অক্সফোর্ডের টিকা। যুক্তরাজ্যের চতুর্থ ধাপের লকডাউন, বড়দিনের উৎসব বাসায় পালনের নির্দেশ। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা 10 ডিগ্রির নিচে, জনজীবন বিপর্যস্ত। সারা দেশ রেল ক্রসিংগুলো যেন মৃত্যু ফাঁদ, বেশিরভাগই নেই গেটম্যান। বারবার ঘটছে দুর্ঘটনা, দায় নিতে চায় না রেল বিভাগ। কালের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি ময়দান সাজছে নতুন সাজে, থাকছে বঙ্গবন্ধু মুরাল ও ভাষা সৈনিকদের টেরাকোটা। এক ক্লাবের হয়ে পেলের গোল করার রেকর্ড ছুঁলেন মেসি। ভ্যালেন্সিয়ার সাথে 2-2 গোলে ড্র করল বার্সেলোনা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। দর্শক, যশোরের বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি কুচকাওয়াজ অনুষ্ঠানে। আমফান পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশংসনীয় ভূমিকার জন্য আমি বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই। তাছাড়া করোনা ভাইরাসে অসুস্থ রোগীদের ঢাকায় নিয়ে আসা বা তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা, সেটাও বিমান বাহিনীর অত্যন্ত দক্ষতার সাথে করেছেন। বিমান বাহিনীর মাধ্যমে বন বিভাগের সহায়তা নিজুম দ্বীপ ও ডোমারচরে ভবিষ্যতে দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত মানের গাছের বীজ বপনের মাধ্যমে যে সবুজ বিপ্লব সূচিত হতে যাচ্ছে তা দেশের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে। আমি হেলিকপ্টারে করে পাহাড়ি এলাকায় এবং চর এলাকায় বীজ ছড়ানোর কাজ যখন প্রথম সরকারি ছিলাম তখনই শুরু করেছিলাম। তো বিমান বাহিনী এখন সেটা করে যাচ্ছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া হিমছড়িতে আটকে পড়া আমাদের কয়েকজন ছাত্রকে আমাদের বিমান বাহিনী উদ্ধার করেছে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে যে হেলিকপ্টার না নেমেও তাদেরকে খুব দক্ষতার সাথে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের মানুষের কল্যাণ করা, সার্বিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। কাজে আমাদের বিমান বাহিনীর প্রতিটি সদস্য এবং বিশেষ করে আমার নবীন ক্যাডেট যারা, সবাইকে আমি এটুকু বলবো যে আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, একটি জাতি, সে কথা সবসময় মাথায় রেখে, মনে সাহস রেখে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে হবে এবং নিজেদেরকে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কারণ আমরা সেই সাথে সাথে আজকে শান্তিরক্ষা বাহিনী, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করি। সেখানে বিভিন্ন দেশেরও আমাদের সদস্যরা আসে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, সকলেই। তাদের সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে, যে কোনো দিক থেকে বাংলাদেশ যেন কোনো কিছুতে যেন পিছিয়ে না থাকে, সেদিকে লক্ষ্য রেখেই যা যা দরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করা, আমরা সেটা করে যাচ্ছি। কারণ সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। বিমান বাহিনীর এই অনন্য প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে আমি ক্যাডেটদের বলবো যে তোমরা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যেন আমাদের বাংলাদেশ তোমাদের মতো তরুণদের কাছে যে প্রত্যাশা করে সেটা তোমরা পূরণ করতে উপযুক্ত হয়ে গড়ে তুলবে এবং সেটার জন্য তোমাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং দোয়া করি যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং দেশের জন্য কাজ করে যাও। তাছাড়া বিমান বাহিনীর সকল নবীন কর্মকর্তাদের কাছে আমি এটু বলবো যে কিছুক্ষণ আগে জাতির পিতা ভাষণ আমরা শুনেছি। তিনি নবীন ক্যাডেটদের বলেছেন, যারা নবীন কর্মকর্তা হতে যাচ্ছেন, অর্থাৎ জীবনের একটি পর্যায়ে, প্রশিক্ষণের পর্যায়ে শেষ করে এখন দায়িত্ব নিতে যাচ্ছেন, সেই দায়িত্ববোধ, দেশপ্রেম এটা থাকতে হবে। আর সেই সাথে সাথে আত্মবিশ্বাস থাকতে হবে এবং জাতির পিতার যে নির্দেশনা, যে কথাগুলি, যে বক্তব্যগুলি, সেটা সবসময় মনে রাখতে পারলে আমি মনে করি নিজেদেরকে জীবনে সততার সাথে, নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশকেও অনেক কিছু দেবার সুযোগ পাবে। এই যে আমি তোমাদের সবাইকে আবারও অভিনন্দন জানাই।
আমরা ইতিমধ্যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যদিও আমাদের যে আকাঙ্ক্ষা ছিল যে জন্মশতবার্ষিকী আমরা ব্যাপকভাবে করব, করোনার কারণে সেভাবে পারিনি। আমরা ভার্চুয়ালি এবং ডিজিটাল পদ্ধতিতে যেটুকু করার সীমিত স্বাস্থ্য সুরক্ষা রেখে সেটুকু আমরা করে যাচ্ছি। আর 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। কাজে আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের আমরা উত্তরণ ঘটেছে আমাদের, আমরা পেয়েছি। সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন। কাজে এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সোনার বাংলা জাতির পিতার সেই স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব। আর 2041 সালের মধ্যেই বাংলাদেশ হবে উন্নত দেশ। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান। কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার, আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার। তোমরাই আমার 41-এর সৈনিক। সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবে, দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। দেশ ও মানুষের প্রতি তোমাদের কর্তব্যবোধ দায়িত্ববোধ থাকবে, সেটাই আমরা চাই। এবং জাতির পিতার সেই আদর্শ মেনে নিয়ে তোমরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আর পিছিয়ে থাকব না। আমি খুব আনন্দিত দেখে যে আমাদের মহিলা ক্যাডেটরাও প্রাণবন্তভাবে অংশগ্রহণ করছে। কারণ আমি প্রথম 96 সালে যখন সরকার গঠন করি তখন থেকেই আমাদের সশস্ত্র বাহিনীতে মহিলাদের আমরা যোগ দেওয়ার সুযোগ করে দিই। আজকে তারাও সমান তালে এগিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়েও যথেষ্ট সুনাম অর্জন করছে। কাজে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট সহ যে সকল প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই করোনা ভাইরাস মোকাবেলা করেও এরই মধ্যে অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করছে, সেই জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনের সাফল্য কামনা করে এবং উপস্থিত সকল সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং করোনার সময় সকলে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার করবেন, হয় সাবান দিয়ে দেবেন অথবা স্যানিটাইজার ব্যবহার করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, অপরকে সুরক্ষিত করবেন, সেই আশা পোষণ করে সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। যশোরে বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখছিলেন। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। ডিসেম্বরে অনুমোদন পেতে যাচ্ছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। নতুন বছরের আগে অনুমোদন পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্যাদি নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া ব্রিটেনের ক্রিসমাস উপলক্ষে লন্ডন সহ বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন জারি করেছে সরকার। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বিতরণে ভুলের কারণে সব অঙ্গরাজ্যে সঠিকভাবে ভ্যাকসিন সরবরাহ সম্ভব হয়নি বলে জানিয়েছেন মার্কিন কোভিড ভ্যাকসিন প্রকল্প প্রধান গুস্তাফ বার্ন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। ফাইজার ও মডার্নার পর তালিকায় শীর্ষে থাকা অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ডিসেম্বরে অনুমোদন পেতে যাচ্ছে। শনিবার ডেইলি মেল প্রকাশিত এক প্রতিবেদনে হোয়াইট হল সূত্র জানিয়েছে, নিউ ইয়ারের আগেই অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন পাচ্ছে। এমনকি ক্রিসমাসের পর 28 তারিখ অনুমোদনের সম্ভাব্য দিন হতে পারে বলেও জানিয়েছে তারা। সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের চূড়ান্ত তথ্য পেশ করা হবে নিয়ন্ত্রক সংস্থার কাছে। এছাড়া প্রবল মাত্রায় সংক্রমণ ঠেকাতে আসন্ন ক্রিসমাসের সময় কঠোর বিধিনিষেধ জারি করেছে বরিস প্রশাসন।
রাজধানী লন্ডন সহ ব্রিটেনে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া এলাকাগুলোতে টিয়ার 4 নিরাপত্তা সতর্কতা বা সর্বোচ্চ পর্যায়ের লকডাউন জারি করা হয়েছে। শনিবার এক ভাষণে প্রধানমন্ত্রী বরিস জনসন বড়দিনের উৎসব ঘরে বসে পালনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সমস্ত অঙ্গরাজ্যে ফাইজারের ভ্যাকসিন বিতরণে ত্রুটির কারণে নিজের ভুল স্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োজিত অপারেশন স্পিড ওয়ার্প এর প্রধান জেনারেল গুস্তাভ পার্না। প্রায় 1 ডজনের বেশি অঙ্গরাজ্যে ভ্যাকসিন সরবরাহ সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি। তবে বিতরণের এই ত্রুটির পেছনে ফাইজার কিংবা মডার্নার কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন গুস্তাভ। নাহিদ জিহান, নিউজ 24। সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও দক্ষ ও সুশৃঙ্খল বলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কর্তৃক নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা জানান। এ সময় বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুতের পাশাপাশি উন্নত মানের দন্ত সেবা প্রদানের নির্দেশনাও প্রদান করেন তিনি। পৌষের শুরুতে উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার পর্যন্ত এই অবস্থা চলতে পারে। গত কয়েকদিনে শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রামের জনজীবন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া মানুষগুলো। প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র সরবরাহ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে অভিযোগ রয়েছে। হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল। কনকনে ঠান্ডার সাথে হিমেল হাওয়া শীতের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে গোটা জনপদ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরতে থাকে হিম কুয়াশা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মেলে না, রাত বাড়ার সাথে সাথে বাড়ে শীতের তীব্রতা। কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে ছিন্নমূল মানুষেরা। এছাড়া কর্মসংকটে ভুগছেন শ্রমিকরা। গরিব মানুষ তো কাপড় কিনতে পারে না, এই কুয়াশা কিছু খাদ্যেরও কিছু কষ্ট আছে। নদী এলাকার থাকি সেই ঠান্ডা, তার মধ্যে চেয়ারম্যান মেম্বার আমাদের দেখে না। প্লাস্টিক দিয়ে বাঁধিয়ে কোনোরকম ভাবে আসি, আর এত ঠান্ডার মধ্যে থাকা যায়, সেই ঠান্ডার মধ্যে কি কষ্ট যে আসি আমরা গুলো। সরকারিভাবে যেটা কম্বল সহায়তা দেয় এটা অপ্রতুল্য নয়, একবারেই কম, এটা দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। শীত মোকাবেলায় হতদরিদ্রদের মাঝে 35,000 পিস কম্বল বিতরণ করেছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র। আরও 1 লাখ কম্বল ও শীতবস্ত্র ক্রয়ের জন্য 54 লাখ টাকা বরাদ্দ চেয়েছে তারা। কুড়িগ্রাম জেলায় শীত নিবারণের জন্য আমরা এই পর্যন্ত 35,000 কম্বল পেয়েছি, যা ইতিমধ্যে বিতরণ শেষ পর্যায়ে রয়েছে। প্রতি উপজেলায় 6 লাখ করে মোট 54 লক্ষ টাকা আমরা পেয়েছি। এই 54 লাখ টাকার কম্বল ক্রয় প্রক্রিয়া চলছে, শীঘ্রই আমরা ক্রয় করে হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করব। কুড়িগ্রাম তথা উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও কয়েকদিন নিম্নগামী থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ছড়িয়ে একটি চক্র বাহিনীর শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে। তবে সেনাবাহিনী আগের চেয়ে এখন আরও দক্ষ ও সুশৃঙ্খল বলে তা সম্ভব নয় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কর্তৃক নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় বাহিনীর সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন সেনাবাহিনী প্রধান। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মিলিটারি ডেন্টাল সেন্টারকে প্রস্তুতের পাশাপাশি উন্নত মানের দন্তসেবা প্রদানের নির্দেশনা প্রদান করেন তিনি। গর্ব করার মতো এত সফলতার মাঝেও কিছু বিশেষ স্বার্থান্বেষী মহল বিগত কয়েক মাস যাবৎ দেশ ও জাতির গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাস্যকর প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়ে বিরাজমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার
অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কুচক্রী মহলের বোঝা উচিত বাংলাদেশ সেনাবাহিনী অতীতের চেয়ে অনেক বেশি পরিপক্ক, প্রশিক্ষিত এবং পেশাদার সেনাবাহিনী, যাদেরকে এত প্রপাগান্ডা ও রিউমার ছড়িয়েও বিন্দুমাত্র বিভ্রান্তি সৃষ্টি করা সম্ভব হয়নি। ইনশাল্লাহ আগামীতেও পারবে না। চট্টগ্রাম অঞ্চলের অবৈধ রেল ক্রসিংয়ে বারবার ঘটছে দুর্ঘটনা। বেশিরভাগ স্থানেই নেই গেট, আবার গেট থাকলেও নেই গেটম্যান। গাড়ির আওয়াজ শুনে হাত দেখিয়ে দেওয়া হয় সিগন্যাল। রেল বিভাগ বলছে অবৈধ রেল ক্রসিংগুলো চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়নপুরা জয়ের রিপোর্ট। চট্টগ্রামের নাজিরহাট রেল রুটের বিবিরহাট ও ফরেস্ট গেট সহ কয়েকটি পয়েন্টে লেভেল ক্রসিং রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ এসব ক্রসিংয়ে কোনো গেট নেই গেটম্যানও। ফলে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে রেল লাইনের উপর দিয়ে চলাচল করছে। ট্রেনের হুইসেল শুনে স্থানীয়রা হাতের ইশারায় সড়কের দুপাশের পথচারী ও যানবাহনের গতিরোধ করেন। অনুমোদনহীন এসব ক্রসিংয়ে শুধু সতর্কবার্তা দিয়েই দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। সরকারি কোনো রেল লাইনের লোক নাই, কোনো গেটম্যান লাইনম্যান যদি না হয় অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে। একটা গেট দেওয়া উচিত। এখানে যদি মানুষ গাড়ি সিগন্যাল না দেয় ডেইলি অ্যাক্সিডেন্ট হবে। ঢাকা চট্টগ্রাম রেল রুটের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয় মিরসরাই, পাহাড়তলীর ইস্পাহানি মোড় এবং খুলশীর ওয়্যারলেসকে। গত 3 মাসে চট্টগ্রাম রেল স্টেশন থেকে মিরসরাই পর্যন্ত রেল সড়কে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অন্তত 10 জন। লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা রোধে রেলগেটের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সতর্ক নজরদারির কথা বলছেন পূর্বাঞ্চল রেলওয়ের জিএম। একটা প্রকল্পের অধীনে লেভেল ক্রসিংগুলিকে মোটামুটি ব্যারিয়ার দেওয়া হয়ে গেছে, কাজটা করা হয়ে গেছে। তো সেখানে একটু সেফটি এনশিওর হয়েছে। আশা করব যে মানুষজন এই বিষয়ে সচেতন হবে এবং বিশেষ করে সাবধানতার সাথে এই জিনিসগুলো তারা করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। 2016 সালে চট্টগ্রামে ট্রেনের বগি লাইনচ্যুত কিংবা চালকের গাফিলতিতে ট্রেন প্ল্যাটফর্মে তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বছর বিভিন্ন স্থানে ট্রেন দুর্ঘটনা হয়েছে অন্তত 8 বার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী চট্টগ্রামের লালদিঘি ময়দানের সংস্কার ও আধুনিকায়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু মুরাল ভাষা সৈনিকদের টেরাকোটা ও 66-র 6 দফা আন্দোলনের বিষয়বস্তুকে নিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে ময়দানকে। এর মধ্যে প্রকল্পের প্রায় 80% কাজ শেষ হয়েছে। আগামী মাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লালদিঘির ময়দান হাজারো ইতিহাসের সাক্ষী। 1966 সালের 25 ফেব্রুয়ারি এ ময়দান থেকেই বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ বছর পরে হলেও এই লালদিঘির ময়দানের ঐতিহ্য ধরে রাখতে করা হচ্ছে সংস্কার ও আধুনিকায়ন। বঙ্গবন্ধু মুরাল সম্বলিত মুক্তমঞ্চ, ভাষা সৈনিকদের 18টি টেরাকোটা, ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ 6 দফা চিত্রের মাধ্যমে বাংলার সমৃদ্ধ ইতিহাসের এক নতুন রূপে সজ্জিত করা হচ্ছে লালদিঘি ময়দানকে। ইনশাআল্লাহ লালদিঘির ঐতিহ্য অনেক ভালো হয়েছে এবং কাজগুলো অনেক ভালো সুন্দরভাবে করা হয়েছে। রং তুলির কাজ চলতেছে, খুব দূরত্ব। আমরা চেষ্টা করতেছি যে 1 সপ্তাহখানেকের ভিতরে কাজটা শেষ করার জন্য। নান্দনিক ও আকর্ষণীয় করে তুলতে মাঠ জুড়ে লাগানো হয়েছে সবুজ ঘাস। রাতের আধারেও সোলার প্যানেলের মাধ্যমে আলোয় আলোকিত থাকবে পুরো মাঠ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ এবং স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত এগুলো ফুটে তোলা হয়েছে, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাসটা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পারে। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পের কাজ 80% পর্যন্ত সমাপ্ত হয়েছে। আশা করি আগামী মাসের 15 তারিখ দিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন রূপে সজ্জিত লালদিঘি ময়দান উদ্বোধন করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশে দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম ও ফখরুল হাসান পলাশ। শুরুতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্দুস সামাদ সায়েম। মনোনয়নপত্র জমার আজ শেষ দিন, তো নির্বাচন নিয়ে উৎসাহ কতটা দেখছেন ভোটারদের মধ্যে?
ধন্যবাদ আরিফা, আপনাকে জানিয়ে রাখি দ্বিতীয় দফা কিন্তু সিরাজগঞ্জের 5টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজকে মনোনয়নের শেষ দিনে কিন্তু আসলে যে এই নির্বাচন অফিস, সেই নির্বাচন অফিসে যেমন প্রার্থীরা আসছেন মনোনয়নপত্র জমা দিতে, সেই সাথে কিন্তু যারা এই প্রার্থীর সমর্থক রয়েছেন তারাও কিন্তু আসলে এই নির্বাচন যে অফিস কার্যালয়ের সামনে ভিড় করছেন। এই নির্বাচনে আসলে যে এই আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও কিন্তু জাতীয় পার্টি এবং অন্যান্য দলের বেশ কয়েকজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের শিবিরে যেমন উদ্দীপনা উচ্ছ্বাস বিরাজ করছে, তেমন কিন্তু আসলে বিএনপি শিবিরে উদ্দীপনা বিরাজ করছে না। কারণ হিসাবে যেটা বিএনপি বলছে যে আসলে বিগত নির্বাচনগুলোর যে পরিস্থিতি, সেই হিসাবে কিন্তু আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু আসলে মনোনয়ন পাওয়ার পর থেকেই কিন্তু ঢাকা থেকে যখন সিরাজগঞ্জে এসেছেন তখন থেকেই কিন্তু আসলে তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। তারা ভাবছেন যে আসলে তারা মনোনয়ন পাওয়া মানে নির্বাচন, কিন্তু বিএনপি যেটা বলছে, তারা বলছে যে আসলে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু আসলে বিএনপি বিজয়ী হবে। এবং আমরা তো আসলে সাধারণ যারা ভোটার রয়েছে তারা কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন তারা দাবি করেছেন। আর নির্বাচন কমিশন বলছে শুধু নির্বাচন কমিশন একার দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এর সাথে যে সংগঠনগুলো জড়িত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সবাই যদি নিজ নিজ দায়িত্ব থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে এই পৌরসভা নির্বাচনের সর্বশেষ ফিরসৃষ্টি রয়েছে আরিফা আপনার কাছে। সাইম, আপনাকে ধন্যবাদ। এবারে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আজ শেষ দিনে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, ভিড় কেমন দেখছেন সেখানে? ওয়ার্ডের যেসব কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু নমিনেশন পত্র জমা দিচ্ছেন এবং এই নমিনেশন পত্র জমা দেওয়ার আজকে কিন্তু একেবারে দুঃখিত, সংযুক্তি দেওয়া যাচ্ছে না। নিচে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, তুষার ঝড়ে লন্ডভন্ড নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। বয়ে যাওয়া 2 দিনের তুষারপাতে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ক্ষতির মুখে দেশটির বাসিন্দারা। তুষার ঝড়ে বিপর্যস্ত জাপানের জনজীবন। আর গবেষকরা বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে 2050 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় 6 কোটি 30 লাখ মানুষকে করবে অভিবাসী। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। কয়দিন থেকেই টানা তুষার ঝড়ে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের হাজারো বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায়। যেদিকে চোখ যায় সাদা বরফের স্তূপ। গেল 2 দিনের তুষার ঝড়ের কারণে দেশটিতে 1500-র মতো ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 50টি রাজ্যের অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, কোথাও 24 ইঞ্চির বেশি বরফের স্তরে ঢাকা। এমনকি পরিস্থিতি পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমি 40 বছর ধরে এখানে বসবাস করছি, তবে আমার দেখা সবচেয়ে খারাপ অভিজ্ঞতা এবারের আবহাওয়া। এদিকে জাপানের উত্তর পশ্চিমে বিভিন্ন এলাকায় ভারী তুষারঝড়ের কারণে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। এসব উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা। বুধবার সন্ধ্যা থেকে এই তুষারঝড় শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সড়কে কয়েক দফায় যানজটের সৃষ্টি হয়। এদিকে ফিজিতে সাইক্লোন ইয়াসার তাণ্ডবের পর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে 1 কোটি 80 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বৈশ্বিক পরিবর্তনের এই ধারা অব্যাহত থাকলে এই সংখ্যা 3 গুণের বেশি হতে পারে বলে গবেষকরা সতর্ক করেছেন। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী ভাঙ্গন এবং খরাপ্রবণ এলাকায় শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় 2050 সাল নাগাদ এই অঞ্চলের প্রায় 6 কোটি 30 লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হতে পারে বলে সতর্ক করেছে গবেষকরা। মাসুদ রানা, নিউজ 24। শরণার্থী শিবিরে রোহিঙ্গা শিশুদের প্রাথমিক পড়াশোনায় সহযোগিতা করতে নতুন 2টি পাপেট চরিত্র সৃষ্টি করেছেন মার্কিন শিশুদের জন্য নির্মিত জনপ্রিয় শো সেসেমি স্ট্রিট। পাপেট দুটির নাম নূর ও আজিজ। রোহিঙ্গা শিশুদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক ভিডিওর সিরিজে ওই 2 মাপেটকে দেখা যাবে। আরও জানাচ্ছেন নাহিদ জিহান।
শিশুদের আনন্দের সাথে প্রাতিষ্ঠানিক সহ বিভিন্ন ব্যবহারিক শিক্ষা দেওয়ার জন্য 1969 সালে যুক্তরাষ্ট্রে প্রথম তৈরি হয় টেলিভিশন শো সেসেমি স্ট্রিট। বিভিন্ন মাপের চরিত্র ও শিশুদের নিয়ে এই শোটির ব্যাপক জনপ্রিয়তায় বিশ্বের বিভিন্ন দেশে এই একই ধরনের শো চালু হয়, যার ধারাবাহিকতায় বাংলাদেশেও 2001 সালে USAID এর অর্থায়নে যাত্রা শুরু হয় সিসিমপুরের। আর এবার বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গা শিশুদের জন্য সেসেমে স্ট্রিটে যুক্ত হল নূর ও আজিজ নামে 6 বছর বয়সী যমজ ভাই বোনের চরিত্র। আর তাদের সঙ্গে এলমোর মতো সেসেমে স্ট্রিটের জনপ্রিয় মুখগুলো শিক্ষামূলক ভিডিওর যে সিরিজে অংশ নেবে তাতে গণিত আর বিজ্ঞানের পাশাপাশি সামাজিক ও মানসিক নানান বিষয় থাকবে। সেসেমের এই ওয়ার্কশপ যুক্তরাষ্ট্রে সেসেমে স্ট্রিটের অলাভজনক একটি শাখা। বাংলাদেশের ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট ও লোগো ফাউন্ডেশন সহ অনেকগুলো আন্তর্জাতিক সংস্থার প্লে টু লার্ন কর্মসূচির অংশ হিসেবে রোহিঙ্গাদের ভাষায় সেসেমে স্ট্রিটের ভিডিও তৈরির এ পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে রয়টার্স। নাহিদ জিহান, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজনে। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।